ইরানের বিরুদ্ধে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ কি সীমিত হয়ে গেল? ইরান এই মুহূর্তে আসলে কোন সমঝোতার বলে এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাত থেকে আপাতত দূরে রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র কি সামরিকভাবে ইরানকে পরাস্ত করতে ব্যর্থ হলো? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প সময় পেলেও তো ইরানের অভ্যন্তরে বোমা হামলা চালান এবং ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে প্রতিনিয়ত হামলা পরিচালনা করে। এই দুইয়ের চাপানুতো চলতে রয়েছে কমপক্ষে 4 থেকে 5 মাস। যতদিন পর্যন্ত ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত যুদ্ধবিরতি নিরাপত্তা ছিল, ততদিন পর্যন্ত একটি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় ছিল। গত সপ্তাহে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির যে সময় শেষ হয়ে যাওয়ার পরও মার্কিন যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত ইরানের অভ্যন্তরে আর হামলা চালায়নি। সম্ভবত মধ্যপ্রাচ্যের যুদ্ধটি অলিখিতভাবে আপাতত এখানে বন্ধ হলো। তবে এখানে কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে যদি হরমুজ প্রণালী দিয়ে ইরানকে বাইরে রেখে নতুন কোনো তেলের রুট তৈরির চেষ্টা করা হয়, ইরান সম্ভবত দীর্ঘমেয়াদী সেই পরিকল্পনা মেনে নেবে না। ইরানের সাথে কৌশলগত আলোচনা ছাড়া এবং ওমানের সাথে একটি সমঝোতা ছাড়া যদি বিকল্প রুট দিয়ে সকল জ্বালানি গ্যাস এখান থেকে চলে, তাহলে ইরানের কার্যত এক প্রকার টোলাদায়ের নিরাপত্তা ভিত্তিক আঞ্চলিক ক্ষমতা অনেকাংশে প্রশ্নের মুখে পড়বে। নিরাপত্তা ভিত্তিক ক্ষমতা অনেকাংশে প্রশ্নের মুখে পড়লে যে বিষয়টি গুরুত্বপূর্ণভাবে সামনে উঠে আসছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইরান এই মুহূর্তে আসলে কোনটি চায় সেটির উপরে নির্ভর করবে বর্তমানে যুদ্ধটি হবে কিনা। আপনাদের সামনে যেটি বলতে চাচ্ছি তা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে আপাতত যুদ্ধ করতে চায় না। ইরান যদি এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের অভ্যন্তরে যুদ্ধের জন্য টেনে না আনে, তাহলে এক প্রকার বাধ্য না হলে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে আর যুদ্ধ করতে চাইবে না। ব্যাপারটি আপনাদের কাছে খটকা লাগছে? আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে, একটুও না টেনে। বন্ধুরা, মিস্টার ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের মাধ্যমে ইরানের অভ্যন্তরে আসলে কৌশলগত ব্যবস্থাপনার দিক থেকে কিছুই অর্জন করতে পারেননি। শুধুমাত্র তাদের সমরাস্ত্র ঘাটতি থেকে শুরু করে অন্যান্য যে সকল বিষয়গুলো সামনে আসছে, সেইগুলোর দুর্বলতাগুলো সামনে এসেছে। বন্ধুরা, চীন এবং রাশিয়া তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে, শুধুমাত্র মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার জন্য। চীন এবং রাশিয়া ইরানের যতই কৌশলগত মিত্র হোক না কেন, তারা চাইবে না মধ্যপ্রাচ্য ভিত্তিক এই যুদ্ধটি মূলত শেষ হয়ে যাক। এক্ষেত্রে চীন এবং রাশিয়ার উভয়ের স্বার্থ রয়েছে। অনেকে হয়তো বিশ্বাস করতে চাইবেন না, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে মূলত চীন এবং রাশিয়া ইরানের পক্ষ হয়ে লড়ছে, তারপরেও কেন এই যুদ্ধটি লঞ্জিভিটি হলে চীন এবং রাশিয়ার স্বার্থ থাকে, সেই ব্যাপারটি আপনাদের সামনে একটু খুলে বলার চেষ্টা করব। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ ব্যবস্থায় ইরান কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টেনে আনতে পারে, এটি মূলত আপনাদের সামনে একটু প্রথমে খোলাসা করি, যেটি শুরুতেই আপনাদের সামনে বলেছিলাম। মিস্টার ডোনাল্ড ট্রাম্প এমন একটা কৌশলগত অবস্থানে রয়েছেন যে তিনি এখন আর ইরানের পারমাণবিক ব্যাপারটি নিয়ে এতটা উদ্বিগ্ন নন বা কনসার্ন নন। ইরানের পারমাণবিক ব্যাপারটি পরে দেখা যাবে। তাদের বক্তব্য মতে ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনার মাধ্যমে ইরানের পারমাণবিক ব্যাপারটি কয়েক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। এটি যদি বা তাদের অনুমান যদি সত্যি হয় এবং সত্যি সত্যি মিস্টার ডোনাল্ড ট্রাম্প যদি সেটি করতে পারেন, তাহলে তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা প্রিভিলেজ পাবে। কিন্তু যদি কোনোভাবে এই ব্যাপারটি মিথ্যা হয়ে যায় যে তারা যে সকল হামলা চালিয়েছে সেটিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বা কাঁচকলা দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ইরান তার পারমাণবিক সক্ষমতাকে খুব ভালোভাবে টিকিয়ে রেখেছে, সেই পারমাণবিক সক্ষমতাকে ভালোভাবে টিকিয়ে রাখার মাধ্যমে মূলত ইরান এখনও পর্যন্ত তার পারমাণবিক ইনভলভমেন্ট বা পারমাণবিক ইনভেস্টমেন্ট অথবা পারমাণবিক উন্নয়ন চালিয়ে যাচ্ছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র মূলত ভুলের মধ্যে আছে যে ইরানকে পারমাণবিকভাবে তারা ডিস্ট্রয় করে দিয়েছে এবং মাত্র কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস বা বছরখানিকের ভিতরে ইরান যদি এখান থেকে 60%-এর অধিক সমৃদ্ধ বা উচ্চ সমৃদ্ধ ফিসাইল উৎপাদন করে, যার পরিমাণ প্রায় 90%-এর উপরে, এবং সেই ফিসাইল উৎপাদনের মাধ্যমে সেটি দিয়ে তারা এমনভাবে কয়েকটা পারমাণবিক ডিজাইন করে বা পারমাণবিক বোমার ডিজাইন করে, যার মাধ্যমে তারা বিশ্বের বুকে নতুন পারমাণবিক শক্তিধর ওয়ারহেডবাহী দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। এর মাধ্যমে ইরান হয়তো আস্তে আস্তে কৌশলগতভাবে এমন দিকে অগ্রসর হবে যে ইরান পারমাণবিক অস্ত্রের দিকে সত্যিই অগ্রসর হচ্ছে। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র কি মৌনভাবে মেনে নিয়েছে যে ইরানকে পারমাণবিক দিক থেকে আর থামানো যাবে না? সুতরাং আপাতত তার চারিপাশের অর্থনৈতিক ব্যাপারটি স্থিতিশীল করি, তারপরে ইরানকে যদি কোনোভাবে পারমাণবিক দিক দিয়ে থামানো না যায়, আবারও দেখা যাবে সামরিক হামলার বিষয়টি। তবে আপাতত তার কৌশলগত অবস্থানটা এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টারসেপ্টর থেকে শুরু করে অন্যান্য বিষয় ঘাটতির কারণে তারা না পারছে মধ্যপ্রাচ্য ভিত্তিক যে সকল মিত্র দেশগুলো রয়েছে তাদেরকে সুরক্ষা দিতে, না পারছে ইসরায়েলকে সুরক্ষা দিতে, না পারছে অন্য কোনো দেশকে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের ঘাঁটিগুলোকে সুরক্ষা দিতে। নিজেদের ঘাঁটিগুলোকে তারা সুরক্ষা দিতে পারছে না, তাদের মিত্র দেশগুলোকে সুরক্ষা দিতে পারছে না, ইসরায়েলকে সুরক্ষা
সুরক্ষা দিতে পারছে না। সুতরাং মধ্যপ্রাচ্যে পুরো ডিজাস্টার অবস্থা তৈরি হয়েছে শুধুমাত্র ইরানের সাথে কৌশলগত অবস্থানের এখন একটি হামলা বা যুদ্ধ পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কারণে। তাই ইরানের সাথে কৌশলগতভাবে যদি একটি স্থিতিশীল পর্যায়ে আসা যায় তাহলে কৌশলগত অবস্থানের দিকে আলোচনার দিক দিয়ে মূলত ইরান এবং মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে তাদের সাথে একটি শান্তি স্থাপনের মাধ্যমে এই হরমুজ প্রণালী উন্মুক্ত করে বিশ্বব্যাপী জ্বালানি প্রবাহকে আরও খুব ভালোভাবে স্মুথ করা যাবে। অর্থাৎ বিশ্বব্যাপী জ্বালানি প্রবাহ যতদিন না পর্যন্ত স্মুথ হবে ততদিন পর্যন্ত আমেরিকার অভ্যন্তরে জ্বালানির মূল্য কমবে না। আমেরিকার সাধারণ ভোক্তারা দ্বিগুণভাবে জ্বালানি ক্রয় করবে এবং সামনে মধ্যবর্তী নির্বাচনে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের 12টা বাজাবে। পুরো ব্যাপারটি পরিকল্পনার মধ্যে এনে মিস্টার ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ইরানের সাথে আর কোনোভাবেই আগ বাড়িয়ে যুদ্ধ যেতে চাইছে না। ইরান বিভিন্ন সময়ে কুয়েত থেকে শুরু করে মধ্যপ্রাচ্যব্যাপী মার্কিন জাহাজ থেকে শুরু করে তাদের মিত্রদের জাহাজে হামলা চালিয়েছে। এই হামলার মাধ্যমে ইরান বহুবার উস্কানি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। এর পূর্বে তো মার্কিন যুক্তরাষ্ট্রই আগ বাড়িয়ে হামলা পরিচালনা করত ইরানের অভ্যন্তরে। জর্ডান থেকে শুরু করে মধ্যপ্রাচ্যব্যাপী কুয়েত এবং অন্যান্য অবস্থানগুলোতে ইরান আগ বাড়িয়ে পাল্টা আক্রমণ করেছে মার্কিন ঘাঁটিতে। পাল্টা আক্রমণ বলবো না, মূলত যখন ইরানের উপরে পাল্টা হামলা হতে পারে এমন ধরনের আভাস পেয়েছে তখনই ইরান থেকে উড়ে গিয়ে ক্ষেপণাস্ত্র বলেন বা বিমান হামলা বলেন বিভিন্নভাবে ইরানের পার্শ্ববর্তী ঘাঁটিগুলোতে প্রতিনিয়ত হামলা চালিয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেটি মুখ বুজে সহ্য করেছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে ইরানকে এই মুহূর্তে চেতায় কোনো লাভ নাই। সুতরাং ইরানকে না চাতায় তারা যদি শুধুমাত্র সপ্তপর্ণে একেবারে হরমুজ প্রণালীর এই ওমান অংশ দিয়ে জ্বালানি তেল পরিবহনের মাধ্যমে বিশ্ব বা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল বা সহনীয় রাখতে পারে সেটি হবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। এই সহনীয় মাত্রায় বিকল্প একটি জ্বালানি রুট উদ্ভাবনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ওমানের সাথে কৌশলগত অবস্থান দিয়ে এবং ইরানের সাথে মূলত এমনভাবে একটি গেম খেলে যে তারা একটি বিকল্প রুট নিয়ে চলে গেল এবং সেখান দিয়ে জ্বালানি তেল প্রতিনিয়ত রপ্তানির মাধ্যমে ইরানকে কৌশলগতভাবে এড়ানো যাচ্ছে। সেটি হচ্ছে মূলত মধ্যপ্রাচ্যে শান্তি এবং স্থিতিশীলতা রক্ষার একটি ফ্যাক্টর। আর সবচেয়ে বড় কথা হলো এই বিকল্প জ্বালানি রুট উদ্ভাবনের পর এবং এখান দিয়ে জাহাজ চলাচলের পরেও ইরান এখনও পর্যন্ত সেখানে পাল্টা হামলা পরিচালনা করেনি। এর পর্যায়ে বা এর পূর্বে ইরান এক সপ্তাহের ব্যবধানে বা একদিনের ব্যবধানে 3 থেকে 4টি বা 5টি জাহাজে হামলা চালিয়েছে এবং এই হামলার পরে হরমুজ প্রণালী দিয়ে বা ওমান অংশ দিয়ে পরিপূর্ণভাবে জ্বালানি তেল পরিবহন এক প্রকার বন্ধ হয়ে গিয়েছিল। সুতরাং কৌশলগত ব্যবস্থাপনার দিক দিয়ে এখন ইরান ঠান্ডা রয়েছে। এই ঘুমন্ত সিংহকে আর জাগিয়ে তুলতে চায় না মার্কিন যুক্তরাষ্ট্র। তাই তারা সপ্তপর্ণে এবং নিজের ইচ্ছার কারণেই এখন আর ইরানের সাথে যুদ্ধে জড়াতে চায় না, কোনোভাবেই তারা আর যুদ্ধ জড়াতে চায় না। এখন তারা মূলত এইভাবেই জ্বালানি তেল রপ্তানি করার মাধ্যমে বিকল্প রুটটি খোলা রাখতে চায়। ভিডিওর শুরুতে আরেকটি বিষয় আমি অবতারণা করেছিলাম, আর তা হচ্ছে চীন এবং রাশিয়া চায় না এই যুদ্ধটি বন্ধ হোক, কারণ এর সাথে তাদের বড় ধরনের স্বার্থ জড়িত রয়েছে। যতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যের জ্বালানি প্রবাহ অবাধ বা বিশ্বে স্থিতিশীল না হবে ততদিন পর্যন্ত রাশিয়ান জ্বালানি বিশ্বের চাহিদা থাকবে। অর্থাৎ বৈশ্বিক জ্বালানি চাহিদা রূপান্তরের জন্য বা পূরণ করার জন্য রাশিয়ার জ্বালানি তেলের উপরে 1 মাসের জন্য নিষেধাজ্ঞা স্থগিত করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, আপনাদের মনে পড়ে? অর্থাৎ মধ্যপ্রাচ্যে যখন মূলত হরমুজ প্রণালী টোটালি শাটডাউন করে দিয়েছিল ইরান এবং তার পাশাপাশি মধ্যপ্রাচ্যের জ্বালানি অবস্থানগুলোতে প্রতিনিয়ত ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছিল ইরান, সেই সময়ে বিশ্বে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছিল অস্বাভাবিক পর্যায়ে, প্রায় $150 কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এই ক্রাইসিস মিটিগেট করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ান জ্বালানির উপরে অবরোধ তুলে নেয়। সুতরাং যতদিন পর্যন্ত এই যুদ্ধটি বলবৎ থাকতো বা যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ ব্যাঘাত ঘটত ততদিন পর্যন্ত রাশিয়া বিশ্ববাজারে সর্বোচ্চ মূল্যে জ্বালানি রপ্তানি করতে পারত। অন্যদিকে চীনের ব্যাপারটি একটু অন্যরকম। চীনের ব্যাপারটি সামরিক। আপনারা জানেন চীন তার অধিভুক্ত একটি দ্বীপ হিসেবে তাইওয়ানকে মনে করে থাকে, কিন্তু তাইওয়ানের এই মনে করে থাকলেও তাইওয়ান চীনের সাথে যুক্ত হতে চায় না। মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের পক্ষে রয়েছে। চীন ঘোষণা দিয়ে রেখেছে কোনোভাবে যদি তাইওয়ান উল্টাপাল্টা করে স্বাধীনতা ঘোষণা করে তাহলে চীন সেটিকে নিজেদের অধিভুক্ত করে নেবে এবং প্রয়োজন হলে জোর করে অধিভুক্ত করবে, সামরিক শক্তি প্রয়োগ করবে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যে যতই মূলত সামরিক ডেপ্লয়মেন্ট বাড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ততই অন্য জায়গা দিয়ে ফাঁক হয়ে যাচ্ছে। আর এই ফাঁককে কাজে লাগিয়ে মূলত চীন যদি তাইওয়ান গিলে ফেলার চেষ্টা করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছুই করার থাকবে না। আর এই মৌলিক দুটি কারণেই মূলত রাশিয়া এবং চীন চায় মধ্যপ্রাচ্যের যুদ্ধটিতে আরও বেশি পরিমাণ বা বেশি দিন ইনভলভ থাকুক মার্কিন যুক্তরাষ্ট্র। তাতে একদিকে তারা ইরানকে প্রতিনিয়ত সহায়তা করতে পারবে, এ ব্যাপারে তাদের কোনো ক্লান্তি নেই। অন্যদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের নজর দিতে গিয়ে এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করতে গিয়ে বিশ্বের অন্য জায়গাগুলোতে তারা বজ্র আটনি ফসকা গেরু দিয়ে ফেলবে। সেটি ইউক্রেন এবং তাইওয়ান উভয়ই হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।